এবারে আমরা মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট থেকে আমরা টপ 15 এমসিকিউ আলোচনা করব, যে কোয়েশ্চেনগুলো আপনাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে। তো প্রথম প্রশ্ন কি বলেছে আমরা একবার দেখব। এবার একটু দেখে নিই আমরা প্রথম প্রশ্ন দেখুন, সিসিই যেটা টপিক, এটার নাম কি? এটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন, মানে একদম ধারাবাহিক এবং ব্যাপক মূল্যায়ন। মানে এভালুয়েশন মানে মূল্যায়ন, যে মূল্যায়নটা কি কন্টিনিউয়াসলি চলতে থাকে এবং কম্প্রিহেন্সিভ চলতে থাকে, ব্যাপকভাবে চলতে থাকে, সীমিত নয়, একদম ব্রড সেন্সে সেটা হয়। এবং এই প্রশ্নটা আমাদের 15 জানুয়ারি 2022 এসেছিল। ক্লিয়ার ভাই? হ্যাঁ, সবগুলা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আজকে ডিসকাস করব। মূল্যায়ন থেকে সবগুলা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আজকে আমরা দেখব। 15টা নিয়েছি, সবগুলা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন। তো এখানে দেখি এই মূল্যায়নের যে প্রাথমিক লক্ষ্য বা ধারাবাহিক ব্যাপক মূল্যায়ন বলুন কিংবা কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভ এভালুয়েশন বলুন, এটার মূল লক্ষ্য কি বা প্রাইমারি গোল কি যদি আমরা বলি, তো আপনারা কমেন্ট বক্সে কারেক্ট আনসার দিন। তো টু কম্পেয়ার স্টুডেন্ট পারফরমেন্স উইথ ওয়ান অ্যানাদার, তো একজনের সঙ্গে আরেকজনের আমরা কখনো কি করতে পারি না, ওয়ান অথর মানে রাইটার। তো যাই হোক, যার সঙ্গে হোক আমরা কারোর সঙ্গে কারোর তুলনা করতে পারি না। তুলনা করতে পারি কোন সময় তুলনাটা কারেক্ট হবে? কম্পেয়ার, যেমন আগে শিশুটা কতটুকু পারতো আর এখন শিশুটা কতটুকু, একই ব্যক্তির দুইটা সিচুয়েশনে আমরা তুলনা করতে পারি। একজন স্টুডেন্টের দুইটা সিচুয়েশনে আমরা তুলনা করতে পারি, যে আগে সে কতটুকু শিখলো, আগে সে কতটুকু পারতো বা জানতো, আর এখন তার ভালো হয়েছে না খারাপ হয়েছে, এটা আমরা তুলনা করতে পারি। এটা পজিটিভ বা এটা শুদ্ধ। কিন্তু একজনের সঙ্গে অন্যজনের তুলনা, একজন বন্ধুর সঙ্গে আরেকজন বন্ধুর, বা একজন লেখকের সঙ্গে একজন স্টুডেন্টের বন্ধু, বা একজন স্টুডেন্টের সঙ্গে একজন ছাত্রের তুলনা, তো এই তুলনা যখনই একজনের সঙ্গে আরেকজনের তুলনা হবে আমরা কেটে দেবো, এটা কারেক্ট আনসার হবে না। তাদের র্যাঙ্ক দেওয়া, আর র্যাঙ্ক বলুন, মার্ক বলুন, তারপর সেগ্রিগেশন বলুন, এইগুলো আমরা কখনো করব না। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, রং, মানে কখনো হবে না। পরীক্ষায় স্টুডেন্টদের পাস এবং ফেল করানো, এটা কখনো সম্ভব নয় ভাই। তাই যখন ওই পরীক্ষায় পাস ফেল ঘোষণা চলে আসবে, এটা মনে রাখবেন, এটা 100% নেগেটিভ ওয়ার্ড। তো এই তিনটা ওয়ার্ড আমরা কেটে দিলাম, তিনটা অপশন আমরা কাটলাম। তো আলটিমেটলি অপশন নাম্বার খ ইজ দ্য রাইট আনসার। টু অ্যাসেস চিলড্রেন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মডিফাই দ্য কারিকুলাম অ্যান্ড প্যাডাগজি ফর স্টুডেন্ট। আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝাপড়া, শিক্ষাদান এবং পাঠ্যক্রমের পদ্ধতি বুঝতে বা আন্ডারস্ট্যান্ডিং করতে তাদেরকে কি করে দেওয়া, সুযোগ করে দেওয়া। ক্লিয়ার? এটা হচ্ছে এই ক্ষেত্রে কি আমাদের কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 2 কি দিয়েছে দেখি, এটা আমাদের 22 ডিসেম্বর 2021 আসা প্রশ্ন। কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন এন্টেলস হুইচ অফ দিস, এখানে নিচের কোনটা হবে কারেক্ট আনসার? আমরা দেখি 1 নম্বর, এখানে দেখুন, এখানে আমরা দেখব ব্যাপক এবং মূল্যায়নের মধ্যে কোনটা অন্তর্ভুক্ত থাকে। তো এখানে দেখুন র্যাঙ্কিং করা বা পরীক্ষা করা, র্যাঙ্কিং যে শব্দটা আমি বলেছিলাম, র্যাঙ্কিংটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড ভাই, র্যাঙ্কিংটা হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড। তার মানে এখানে র্যাঙ্কিংটা আমার কারেক্ট আনসার হচ্ছে না, মানে অপশন নাম্বার 3টা আমার কখনো কারেক্ট হবে না। তো এই অপশন নাম্বার সি এবং অপশন নাম্বার ডি তে আমার 3 রয়েছে, তার মানে 3টা আমি কি করলাম, আমি কেটে দিলাম। ক্লিয়ার? 3টা আমি কেটে দিলাম। এবারে বাকিগুলো আমি এখন দেখতে হবে। 2 4 2 4 তো সবটাতে আছে, 2ও আছে 4ও আছে, ওটার মধ্যে 2 4 আছে, ওটার মধ্যে 2 4 আছে, তো এগুলো দেখতে হবে না, দেখতে হবে অপশন নাম্বার 1টা। প্ল্যানিং অন পেরিমিটার অ্যান্ড টুলস অফ এভালুয়েশন, ইয়েস, মূল্যায়নের যেটা সরঞ্জাম এইগুলা ব্যবহার করতে হবে। মূল্যায়নের সরঞ্জাম যেমন পোর্টফোলিও, অ্যানেকডোটাল রেকর্ড, এগুলাকে মূল্যায়নের টুলস বলা হয়, তো এইগুলো আমরা ইউজ করতে হয়। তো অপশন নাম্বার 1 2 3 কারেক্ট, 1 2 4 কারেক্ট, তার মানে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। ঠিক আছে ভাই? তারপরের প্রশ্ন হচ্ছে 28 ডিসেম্বর 2021 এসেছিল। কি প্রশ্ন এসেছিল আমরা দেখব। একজন শিক্ষক সারা বছর ধরে শিশুদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। যখন তারা শেখার কার্যকলাপে নিযুক্ত থাকে, তাদের কাজের নমুনা সংকলন করেন এবং পৃথক শিশুদের একটি পর্যবেক্ষণ ডায়েরি সংরক্ষণ করেন, সেটাকে আমরা কি বলতে পারি? 1 নম্বরে দেখুন, যখনই যেটা মূল্যায়ন হবে সেটা যদি স্ট্যান্ডার্ডাইজড হয়, মানসম্মত যখনই হবে, সেটা আমরা সঙ্গে সঙ্গে কাটবো, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড।
সামেটিভ অ্যাসেসমেন্ট এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, সামেটিভ অ্যাসেসমেন্ট হয় না এবং টিচার ওরিয়েন্টেড হবে না, এটা হবে কি চাইল্ড ওরিয়েন্টেড। সামেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে বছরের একদম শেষে যে মূল্যায়নটা নেওয়া হয় একবার, যেটাতে আমরা জাজমেন্ট যে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি, অর্থাৎ এক ক্লাস থেকে আরেক ক্লাসে যখন শিশুটা দেওয়া হয় তখন এটা হয় আমাদের কি সামেটিভ। এন্ড অফ দ্য সেশন বা এন্ড অফ দ্য ইয়ারে যেটা এক্সাম হয় এটাকে আমরা বলতে পারি মূল্যায়ন হয়, এটাকে বলতে পারি সামেটিভ। তো জেনারেলি সামেটিভ হচ্ছে নেগেটিভের আমরা মধ্যে আমাদের পড়ছে। তো এখানে শিক্ষকমুখী হবে না, এটা হবে ছাত্রমুখী এবং এটা রেফারেন্স হতে হবে, কিন্তু নন রেফারেন্স হলে হবে না। রেফারেন্স হওয়া উচিত ছিল, রেফারেন্স বা প্রাসঙ্গিক হতে হবে। তো নন রেফারেন্স বলেছে, সুতরাং এটা কারেক্ট অ্যান্সার হবে না। তো কারেক্ট অ্যান্সার মূল্যায়নটা সবসময় ধারাবাহিক এবং ব্যাপক হতে হয়, আগে বলেছিলাম আমরা সিসিই কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ এভালুয়েশন আমাদের কি হতে হবে, আমাদের হতে হবে ভাই। তারপর কোয়েশ্চন নাম্বার 4, ফর দ্য পারপাস অফ কম্প্রিহেনসিভ অ্যাসেসমেন্ট এ টিচার শুড, ব্যাপক মূল্যায়নের উদ্দেশ্যে একজন শিক্ষকের কি করা উচিত। আমরা একবার দেখব। এই দেখুন এখানে দেওয়া হচ্ছে নাম্বার বিবেচনা করা, নাম্বার, কোয়েশ্চন নাম্বার 4। আমরা কখনো নাম্বার বিবেচনা করি না। তারপর শুধুমাত্র বা অনলি, অনলিটা হচ্ছে আমাদের কি নেগেটিভ ওয়ার্ড। তো নেগেটিভ ওয়ার্ড যখনই থাকবে সেটা আমাদের কারেক্ট আনসার হবে না। স্কোর, র্যাঙ্ক, মার্ক এগুলো আমরা কখনো করব না। একটু আগে বলেছিলাম যে স্ট্যান্ডার্ডাইজড বা মানসম্মত পরীক্ষা, এটা আমাদের কারেক্ট আনসার কখনো হচ্ছে না। তো অপশন নাম্বার 4 আমরা কাটলাম। তো অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। প্রথমে আমরা এলিমিনেট করা শিখতে হবে যে কোন কোন অপশনটা হবে না। এগুলো যদি কেটে দিই তারপর আমাদের অটোমেটিক্যালি বেরিয়ে যাবে যে কোনটা আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে। আগে আমাদেরকে কেটে বের করতে হবে, তাই না? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। তারপর এটা দেখুন পেপার 1 এর 21 ডিসেম্বর 2021 যে কোয়েশ্চনটা এসেছিল, একটি গঠনমূলক শ্রেণীকক্ষে নিম্নলিখিত বিষয়গুলোর উপর জোর দিতে হবে। এখানে দেখুন স্ট্যান্ডার্ডাইজড আবার এসেছে। যখনই এই দেখুন এই যে প্রশ্নগুলো সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আপনারা দেখতে পাচ্ছেন, তো এগুলো আপনারা সঙ্গে সঙ্গে কাটবেন। তো সামেটিভ এইমাত্র বললাম যে বছরের শেষে যে এক্সামটা হয় এটা তেমন ভালো না, নেগেটিভ সেন্সে আমরা ধরি। আর সিঙ্গুলার অ্যাসেসমেন্ট বলে কিছু হয় না। তো কারেক্ট আনসার গঠনমূলক অ্যাসেসমেন্ট বা ফরমেটিভ অ্যাসেসমেন্ট ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 5 এর বি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। সবগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন এবং এই ধরনের প্রশ্ন আমরা পরীক্ষা দেখতে পাই। এটাও আসছে আমাদের 27 ডিসেম্বর 2021 যে প্রশ্নটা ছিল আমাদের অনলাইন কোয়েশ্চন পেপার। তো এই কোয়েশ্চন পেপারে আমরা দেখতে পেয়েছি। হুইচ অফ দ্য ফলোয়িং মেথড ইজ সুইটেবল ফর দ্য পারপাস অফ অ্যাসেসমেন্ট ফর লার্নিং। তো অ্যাসেসমেন্ট ফর লার্নিং মানে হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট ফর লার্নিং শব্দের অর্থ হচ্ছে কি ফরমেটিভ অ্যাসেসমেন্ট। তো ফরমেটিভ অ্যাসেসমেন্টের জন্য নিচের কোনটা সবচেয়ে জরুরি? বছরে একবার মাত্র পরীক্ষা। তো বছরে মাত্র একবার পরীক্ষা যদি বলি তাহলে এটা আমরা ধরতে পারি সামেটিভ অ্যাসেসমেন্ট। সামেটিভ অ্যাসেসমেন্ট হিসাবে আমরা ধরতে পারি। সুতরাং এখানে আমাদের সেটা হচ্ছে না। আবার স্ট্যান্ডার্ডাইজ টেস্ট এটাও কিন্তু হবে না, কারণ এই দেখুন এই স্ট্যান্ডার্ডাইজ এই যে শব্দ মানসম্মত পরীক্ষা, এই ওয়ার্ডটা আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটুকু ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের ক্লাসটা। শুধুমাত্র যখনই আমরা শুধুমাত্র দেখব, অনলি দেখব, সঙ্গে সঙ্গে আমরা কি করব, অপশনটাকে এলিমিনেট করব, এটা কারেক্ট আনসার হবে না। তো তিনটা অপশন আমরা কাটলাম। আলটিমেটলি অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। তারপর কোয়েশ্চন নাম্বার 7, ফরমেটিভ অ্যাসেসমেন্টটা কি? ফরমেটিভ অ্যাসেসমেন্ট ইজ জেনারেলি ইউজড। তো ফরমেটিভ অ্যাসেসমেন্টটা কি আমরা একবার দেখি। টু প্রোভাইড টিচার্স উইথ এ রেশনাল বেসিস ফর প্রিপেয়ারিং টেস্ট অর এক্সাম পেপার। কোয়েশ্চন নাম্বার 7, এখানে এক্সাম বলে যে শব্দটা আছে এটাই হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। টেস্ট বলে যেটা আছে এটাও নেগেটিভ ওয়ার্ড, সুতরাং এটা আমরা কাটলাম। তারপর হচ্ছে টু হেল্প টিচার প্ল্যান বেটার অ্যান্ড প্রোভাইড সাপোর্টিভ নন এভালুয়েটিভ ফিডব্যাক। ফিডব্যাকটা অতি গুরুত্বপূর্ণ। আরও দেখি, গুড টেস্ট মানে ভালো পরীক্ষা না, এখানে পরীক্ষা শব্দটাই এখানে নেগেটিভ অর্থে ধরা হয়। টু ডিসক্রিমিনেট মানে কি পার্থক্য করা, ছাত্রদের দক্ষতার ভিত্তিতে তাকে পার্থক্য করা, সেটা আমাদের মূল উদ্দেশ্য নয়। সুতরাং অপশন নম্বর 1, 3, 4 কাটলাম। সুতরাং অপশন নম্বর 2 ইজ দ্য রাইট আনসার। শিক্ষকদের আরও ভালোভাবে পরিকল্পনা করতে এবং শিক্ষার্থীদের সহায়ক এবং অমূল্যায়নমূলক প্রতিক্রিয়া প্রদান করতে সহায়তা করে, এটা হবে এক্ষেত্রে কারেক্ট আনসার। আগে আমরা এলিমিনেট করা যদি শিখে নেই কোন কোনটা হবে না, এটা যদি বাছাই করি তাহলে কারেক্ট আনসার অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। আবার দেখুন অ্যাসেসমেন্ট ফর লার্নিং রেদার দেন অ্যাসেসমেন্ট অফ লার্নিং।
যে সামেটিভ অ্যাসেসমেন্ট থেকে ফরমেটিভ অ্যাসেসমেন্টটা ভালো, তার কারণ হিসাবে আমাদের কোনটা দিয়েছে আমরা একবার দেখি। অপশন নম্বর কোয়েশ্চেন নাম্বার 8। এখানে দেখুন পরিমাণগত পরামিতিগুলির উপর শিক্ষার্থীদের মধ্যে তুলনা। তো শিক্ষার্থীদের মধ্যে আমরা তুলনা করতে পারি না ভাই। কি করতে পারি না? আমরা কখনো তুলনা করতে পারি না। ঠিক আছে? তো কোনো তুলনা করতে পারি না মানে 4 নম্বর অপশনটা হচ্ছে না। তো যেহেতু 4 নম্বর অপশনটা হচ্ছে না, এবার দেখুন 1 নম্বরও 4 আছে, সিতেও 4 আছে, ডিতেও 4 আছে। তো এই 4টা আমরা কেটে দিলাম। 3টা অপশন কাটা গেল। আল্টিমেটলি অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। আমরা কিচ্ছু জানি না এই প্রশ্নের ব্যাপারে। আমরা শুধু জানি যে স্যার কম্পেয়ার করা যাবে না বা কম্পারিজন করা যাবে না, তুলনা করা যাবে না, এটা হচ্ছে নেগেটিভ। তো এই তুলনাটা জাস্ট কাটলাম, আমাদের আনসার কিন্তু বেরিয়ে আসলো 1 2 3। ক্লিয়ার? এটা দেখুন পেপার 2 এর প্রশ্ন, 15 জানুয়ারি 2022। কত সহজ প্রশ্ন আপনাদের এসেছিল। যদি কনসেপ্ট জানা না থাকে তাহলে এই প্রশ্নগুলি কিন্তু আপনারা ভুল করে আসবেন। অ্যাসেসমেন্ট ফর লার্নিং ইনক্লুড, অর্থাৎ অ্যাসেসমেন্ট ফর লার্নিং এখানে যে ইনক্লুড রয়েছে বা ফরমেটিভ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে এখানে কোনটা হবে কারেক্ট আনসার আমরা একবার দেখে নেব। কোয়েশ্চন নাম্বার 9। খুব তাড়াতাড়ি আপনারা একটু ভাবুন এবং কমেন্ট বক্সে কারেক্ট আনসারটা দেওয়ার চেষ্টা করুন। তো কোয়েশ্চন নাম্বার 9, এখানে আমরা দেখি শিক্ষণের আগে, সময় এবং পরে মূল্যায়ন, অর্থাৎ অ্যাসেসমেন্টটা ফরমেটিভ অ্যাসেসমেন্টটা ডিউরিং হবে, বিফোর হবে, আফটার হবে, সব সময় হতে পারে। ইয়েস, এটা কারেক্ট। এটা সেলফ অ্যাসেসমেন্ট হতে পারে, মানলাম। ফর্মাল এজ ওয়েল এজ ইনফর্মাল এটাও হয়। ফিডব্যাক ফর স্টুডেন্ট এন্ড প্রসেস অফ টিচিং, বহুত বড়িয়া ভাই, এখানে কিন্তু চারোটাই কারেক্ট। তার মানে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। পেপার 1 30 ডিসেম্বর 2021 যে প্রশ্নটা এসেছিল এই প্রশ্নটা কারেক্ট আনসার অপশন নাম্বার ডি। দেখতে পেলেন? এই যে অ্যাসেসমেন্ট ফর লার্নিং মানে ফরমেটিভ অ্যাসেসমেন্ট একই জিনিস, আর অ্যাসেসমেন্ট অফ লার্নিং মানে সামেটিভ অ্যাসেসমেন্ট। কনসেপ্টে ক্লাস অলরেডি দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, দেখে নিতে পারেন। একজন ছাত্রী মনে করে যে সে পরীক্ষায় সাফল্য অর্জন করতে পারবে না এবং কখনোই তার কর্মক্ষমতা উন্নত করতে পারবে না। এই ক্ষমতা সম্পর্কে ছাত্রের যে এই ধরনের বিশ্বাস, এটাকে আমরা কি বলতে পারি? কোয়েশ্চন নাম্বার 10 কি হতে পারে কারেক্ট আনসার? ইনক্রিজ দ্য স্টুডেন্ট মোটিভেশন টু লার্ন, তাকে শিক্ষার প্রতি মনোযোগ দিতে হবে। শিক্ষার্থীর প্রেরণাকে কোনোভাবে প্রভাবিত করে না, প্রভাবিত করবে, নিশ্চয়ই প্রেরণাকে প্রভাবিত করবে। শিক্ষার্থীকে কাজ ছেড়ে দেওয়ার এবং শেখার অসহায়ত্ব অনুভব করার অনুভূতি দেয়। শিক্ষার্থীদের শিথিল করতে সাহায্য করে। এটা কারেক্ট আনসার হচ্ছে স্টুডেন্ট এখানে ফিল করে। স্টুডেন্ট এখানে কি করছে? সে ফিল করছে যে সেন্স অফ গিভিং আপ দ্য টাস্ক অন এক্সপেরিয়েন্স লার্ন হেল্পলেসনেস, অর্থাৎ সে কোনো সাহায্য করতে পারছে না। যতই সে শিখতে যাচ্ছে বা ভালো করার চেষ্টা করছে, এখানে সে ভালো করতে চাচ্ছে না। তাকে কাজ ছেড়ে দেওয়ার এবং শেখার যে অসহায়ত্ব সেটা অনুভব করার অনুমতি দিচ্ছে, অর্থাৎ সে ভালো করে মানে প্রিপারেশন করতে পারছে না। কোয়েশ্চন নাম্বার 11, এটা হচ্ছে অ্যাসারশন রিজনের একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন আমরা সিটেট পরীক্ষায় প্রায় এখন দেখতে পাই। কোয়েশ্চন নাম্বার 11, কোয়েশ্চন নাম্বার 11 কি হবে? টিচার শুড ইউজ এ ওয়াইড ভ্যারাইটি অফ অ্যাসেসমেন্ট টুলস অ্যান্ড টেকনিক টু অ্যাসেস চিলড্রেন, অর্থাৎ শিক্ষক কি করবেন? তাদের শিক্ষার্থীদের মূল্যায়ন করার জন্য বিভিন্ন ধরনের মূল্যায়ন যে সরঞ্জাম আছে, কৌশল ব্যবহার করা উচিত। অ্যাসেসমেন্ট টুলস অ্যান্ড টেকনিক, এই যে বলেছিলাম যে পোর্টফোলিও, অ্যানেকডোটাল রেকর্ড, তারপর আরো অনেকগুলো আছে, সবগুলা তাকে কি করতে হবে? ব্যবহার করতে হবে। এটা হচ্ছে কারেক্ট। কারণ কি? No single assessment tool is capable for providing information about child progress and children in different areas of development. যে কোনো একক মূল্যায়ন সরঞ্জাম বিকাশের বিভিন্ন ক্ষেত্রে শিশুর অগ্রগতি এবং শেখার জন্য তথ্য প্রদান করতে সক্ষম নয়। অর্থাৎ যে কোনো একটি মূল্যায়নের দ্বারা আমরা শিশুর যে সামগ্রিক বিকাশ আমরা বুঝতে পারি না। এটা কিন্তু 100% কারেক্ট। আজকে শিশুকে আপনি শুধু একাডেমিক সাইটে যদি পরীক্ষা করেন তাহলে তার খেলাধুলার পারফরমেন্স কেমন রয়েছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। তার মানে দুটোই কিন্তু 100% কারেক্ট। সুতরাং এ এবং আর উভয় সত্য, আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। এখানে ব্যাখ্যাও ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে। এবার আমরা দেখি শিক্ষার্থীর একটি সংগ্রহ যা তার কর্মক্ষমতার রেকর্ড রাখার জন্য বিভিন্ন ধরনের কাজ করে তাকে কি বলা হয়? কোয়েশ্চেন নাম্বার 12, এটা মনে রাখবেন। শিক্ষার্থীর যে প্রত্যেক দিনের কাজ আমরা এটা রেকর্ড হিসাবে একটা ফাইল কিংবা ফোল্ডারে যখন আমরা রাখি, আমরা রাখি, ঠিক আছে? শিক্ষার্থী যে দৈনন্দিন জীবনের যেটা কাজ, সব ভ্যারাইটি অফ টাস্ক, সবগুলা কাজ আমরা
একটা ফাইলে আমরা রেকর্ড করে রাখি, একটা ফাইল কিংবা ফোল্ডারে, এটাকে কি বলা হয়? এটাকে বলা পোর্টফোলিও। এটাকে সিটেট পেপার 1 23 ডিসেম্বর 21 এই প্রশ্নটা এসেছিল। তারপর কোয়েশ্চন নাম্বার 13, শিশুদের শেখার মূল্যায়নের জন্য একজন শিক্ষকের নিম্নলিখিত কোন সরঞ্জামগুলি ব্যবহার করা উচিত? অর্থাৎ ফরমেটিভ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে বা তাকে অ্যাসেস করার জন্য কি ধরনের টুলস আমরা ব্যবহার করতে পারি? কোয়েশ্চন নাম্বার 13, এই যে বললাম তার সার্বিক বিকাশ বা অলরাউন্ড ডেভেলপমেন্টটা দেখার জন্য আমার কি করতে হবে? পোর্টফোলিওটা ইউজ করতে হবে। এটা হচ্ছে একটা মূল্যায়নের একটা সরঞ্জাম আমরা বলতে পারি। এটা 11 জানুয়ারি 2022 অনলাইন কোয়েশ্চন পেপারে আসা প্রশ্ন। টু ফোকাস অ্যাসেসমেন্ট শুড বি অন, মূল্যায়নের মূল লক্ষ্য হওয়া উচিত। মূল্যায়নের মূল লক্ষ্যটা কি হওয়া উচিত ভাই? সকল শিক্ষার্থী কি করতে পারে না তা প্রতিফলিত করা, অন্যদের তুলনায় শিক্ষার্থীদের কর্মক্ষমতা নির্দিষ্ট করা। তুলনা এখানে চলে এসছে, কম্প্যারিজম, মানে এটা চট করে আমরা কি করলাম? আমরা কেটে দিলাম। ঠিক আছে। শিশুকে একটি আদর্শিক বিভাগে সমতল করা না। শিক্ষার্থী কি এবং কিভাবে শিখছে তার বিশদ বিবরণ দেওয়া। ইয়েস, শিক্ষার্থীরা কি এবং কিভাবে শিখছে এটা হচ্ছে মূল্যায়নের মূল লক্ষ্য। শিক্ষার্থীরা কিভাবে তাকে আমি আরো বেটার শেখাতে পারি, এই চিন্তাধারাটা মাথায় নিয়ে যখন একটা কাজ করা হয় সেটা হচ্ছে মূল্যায়ন। এটা 17 জানুয়ারি দেখতে পাচ্ছেন 2022-তে প্রশ্নটা এসেছিল। ডিটেইলিং হোয়াট অ্যান্ড হাউ দ্য লার্নার হ্যাজ বিন লার্নিং, সেই শিক্ষার্থীরা কিভাবে শিখতে পারবে, সে কিভাবে শিখছে, বা আমি যখন একটা মূল্যায়ন নিলাম তখন দেখলাম যে না, সে তো জিনিসটা বুঝতে পারছে না। একদম সহজ ভাষায় ধরে নিন, আমি এই এতটুকু পড়ালাম একটা সিস্টেমে, তারপর দেখলাম যে না, এতটুকু পর্যন্ত আমি যেটা পড়ালাম শিক্ষার্থীরা সেটা পারছে না। তো তার মানে আমাকে কি করতে হবে? আমার যেটা পড়ানোর যেটা স্টাইল, এটা পরিবর্তন করতে হবে। মানে আমি বুঝতে পারলাম যে এখানে শিক্ষার্থীরা এইভাবে যদি পড়ে তাহলে সে বুঝতে পারবে না, অন্যভাবে যদি পড়াই তাহলে সে বুঝতে পারবে। মেথডটা আমার পরিবর্তন করতে হবে। তো এটা বোঝার জন্য জেনারেলি কি করা হয়? মূল্যায়ন করা হয়। তো লার্নার হ্যাজ বিন লার্নিং, হাউ দ্য লার্নার হ্যাজ বিন লার্নিং, শিক্ষার্থীরা কিভাবে শিখছে এটা দেখতে হবে। অ্যাসেসমেন্ট অফ চিলড্রেন বা শিশুদের মূল্যায়ন, এটা হচ্ছে পেপার 2 এর 10 জানুয়ারি 2022 প্রশ্নটা দেখতে অনেক সহজ মনে হচ্ছে, মানে দেখতে অনেক বড় মনে হচ্ছে, তাই না? কিন্তু আনসারটা দেখুন কত 1 সেকেন্ডে বেরিয়ে যাবে। এখানে দেখুন শুধুমাত্র মানে তুলনা, অনলি মানে নেগেটিভ ওয়ার্ড, তারপর লেবেলিং করা, তারপর কি কম্পারিজন করা, ইয়েস বাই নেগেটিভ ওয়ার্ড আমরা কাটলাম। এখানে দেখুন অনলি রয়েছে, এটা আমরা কাটলাম। তো 3টে অপশন কাটলাম। তো আলটিমেটলি অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। শিশুরা কি দক্ষতা রয়েছে এবং তার কি শেখার দক্ষতা অর্জন করার সম্ভাবনা তা শনাক্ত করা। 3টা অপশন যেহেতু আমি এলিমিনেট করে দিচ্ছি, তাই এখানে অপশন নাম্বার ডিটা কারেক্ট আনসার 100% হবেই হবে। ঠিক আছে ভাই, এই ছিল আজকের এই সম্পূর্ণটা ক্লাসের আনসার কি। তো এই ধরনের ক্লাস আমরা অলরেডি আমাদের অ্যাপে আপলোড করে দেওয়া আছে এই পিডিএফটা। ঠিক আছে, পিডিএফ অলরেডি অ্যাপে আপলোড করে দেওয়া আছে। তো আপনারা এই সহজ গুরু অ্যাপটা ডাউনলোড করে আপনারা এই পিডিএফটাও ডাউনলোড করে নিতে পারেন এবং বিভিন্ন ধরনের কোর্স চলছে, আপনারা জয়েন হতে পারেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, জয় হিন্দ।